আপনি শুনলেন ওনার থেকে এই ব্যাপারে আপনার দেশ আপনার অভিজ্ঞতা নিয়ে যদি আমাদেরকে কিছু বলেন। ধন্যবাদ আপনাকে মিস্টার অভিজিৎ দাশগুপ্ত, চমৎকার বলেছেন এবং ওনার সঙ্গে দ্বিমত পোষণ করবার কোনো সুযোগ নেই, কেননা উনি মিডিয়ার সঙ্গে আছেন আমার জন্মের আগ থেকে। আমি একটু বাংলাদেশের চিত্র থেকে আলোচনা করি। এমনিতেই টেলিভিশন অত্যন্ত প্রভাবশালী একটি মাধ্যম, সংবাদপত্র, তারপরে রেডিও, তারপরে টেলিভিশন, তারপরে রঙিন টেলিভিশন, এখন কেবল টিভি, স্যাটেলাইট টিভি, এটি এখন মোবাইলে দেখা যাচ্ছে, ইন্টারনেটে দেখা যাচ্ছে। ভবিষ্যতে এটি কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কল্পনা হয়তো করতে পারছি না, বলা খুবই দুরূহ। আর আমরা রাজনৈতিকভাবে বিভিন্নভাবে সাম্রাজ্যবাদের কথা বলি, উপনিবেশবাদের কথা বলি, এগুলোকে দূরে সরিয়ে দেবার চেষ্টা করছি, কিন্তু আসলে এই সাম্রাজ্যবাদ বলি বা উপনিবেশবাদ যদি বলি, মনোজগতে কিন্তু উপনিবেশ টেলিভিশনের মাধ্যমে হচ্ছে আমাদের, যেটিকে আমরা কোনোভাবেই আসলে অ্যাভয়েড করতে পারছি না। উনি যথার্থই বলেছেন যে ইনফর্ম করা, এডুকেট করা, এন্টারটেনমেন্ট করা হচ্ছে টেলিভিশনের দায়িত্ব। মূল ঝামেলাটা কিন্তু এন্টারটেনমেন্টের মধ্যে, এই যে মনোজগৎকে বদলে দেয়া, আমি যেটি চাইছি ইতিবাচক ধারায় নিতে সেটিকে নেতিবাচক ধারায় নিয়ে যাওয়া, বা যেটি আমরা গ্রহণ করা উচিত সেটি না গ্রহণ করে হয়তো সস্তা কিছু বিনোদনের দিকে আমরা ধাবিত হচ্ছি। এই জায়গাগুলোতে নিয়ন্ত্রণটা খুব একটা আছে বলে আমার কাছে মনে হয় না। আবার ইতিবাচক দিক থেকে আমি যদি বাংলাদেশের অবস্থান থেকে দেখি যে বাংলাদেশে কি কি হচ্ছে টেলিভিশন, এখানে যেমন ভারতে আমরা জানি প্রায় 400-500 টেলিভিশন আছে, চ্যানেল আছে। বাংলাদেশে মাত্র গোটা 10-12 চ্যানেল। 1964 সালে বাংলাদেশে টেলিভিশনের যাত্রা শুরু করে, 64 ডিসেম্বরে এক যুগ হলো টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশনের বয়স বাংলাদেশে 10-12টা মাত্র টেলিভিশন চ্যানেল। কিন্তু এর মধ্যে কিন্তু এই টেলিভিশন আমূল পরিবর্তন এনে দিয়েছে। বাংলাদেশ টেলিভিশনের কথা অভিজিৎ দাশগুপ্ত উল্লেখ করেছেন, বাংলাদেশ টেলিভিশনের নাটকের কথা এক সময়, এবং এই একটি টেলিভিশন চ্যানেলই কিন্তু যেটি সরকার নিয়ন্ত্রিত বেশ পপুলার ছিল। এমনও হয়েছে কোনো কোনো নাটক দেখবার জন্য সন্ধ্যার পরে কিন্তু মানুষ বাইরে থাকতো না, বাড়িতে চলে যেত। কিন্তু সমস্যাটা বেঁধেছে সংবাদ, যখন এটিকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করলো সরকার। সেটিকে একসময় সাহেব বিবি গোলামের বাক্স বলা হতো। যিনি রাষ্ট্রের প্রধান বা সরকারের প্রধান, তিনি, তার স্ত্রী এবং তার তোষামোদকারী বা তার ক্যাবিনেটে যারা আছেন তাদের চেহারাই মানুষ দেখতো সারাক্ষণ। সে কারণে ওই মাধ্যমটি, এই সরকার নিয়ন্ত্রিত টেলিভিশনটি আস্তে আস্তে তার জনপ্রিয়তা একেবারেই হারিয়ে ফেলে, এবং তারপরে স্যাটেলাইট টেলিভিশনের যাত্রা শুরু, 1-2টি করে এখন 12টিতে। পরিবর্তনটা কোন জায়গায় এসেছে, যেমন ধরা যাক আমরা কৃষির কথা যদি বলি, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, শতকরা 80% মানুষ কৃষির উপরে নির্ভরশীল। একটি স্যাটেলাইট চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠান, হৃদয়ে মাটি ও মানুষ। এই অনুষ্ঠানটি একসময় বাংলাদেশ টেলিভিশন হতো, অন্য নামে মাটি ও মানুষ, 16 বছর করেছেন শাইখ সিরাজ। সেটি এখন চ্যানেল আইতে কত 7 বছর ধরে হচ্ছে। এটি কৃষিকে প্রতিটি মানুষের ঘরে নিয়ে গেছে, এমনকি যে নগর জীবনও যারা বা অভ্যস্ত তারাও কিন্তু কৃষির প্রতিটা খুঁটি নাটি জনপ্রিয় প্রোগ্রামের খুবই জনপ্রিয়, এবং কৃষির ধ্যান ধারণা ইভেন সব ধরনের লোকেই কিন্তু নীতি নির্ধারকদেরকে এখন বাজেট দেবার আগে অর্থমন্ত্রীর কাছে এটি কৃষি বাজেট, যেটি কৃষকরা কথা বলেন সেটি নিয়ে হাজির হচ্ছেন শাইখ সিরাজ অর্থমন্ত্রীর কাছে, সরকারের নীতি নির্ধারকদের কাছে। রাজনীতির কথা আপনি ভূমিকাতে খানিকটা উল্লেখ করেছেন যে বাংলাদেশে একসময় রাজনৈতিক প্রধান দলের নেতৃবৃন্দ মুখোমুখি হন না। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কেউ মারা গেলে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় এক দলের লোক মারা গেলে অন্য দলের লোক যান না, এক দলের লোকের ছেলে মেয়ের বিয়ে হলে দাওয়াত দিলে অন্য লোকেরা যেতে পারেন না। এরকম একটি জায়গায় ওই একই চ্যানেলে যে অনুষ্ঠানটা আপনি উল্লেখ করেছেন, তৃতীয় মাত্রা, আমরা প্রতিদিন বিভিন্ন পরস্পরবিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আনা শুরু করলাম, তারা কথা বলতে শুরু করলেন এবং মন খুলে কথাবার্তা বলা শুরু করলেন, যেটি আমি মনে করি বাংলাদেশের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করেছে। এবং এই কথাবার্তা একই সাথে 8 বছর যে প্রোগ্রাম করলেন, আপনি কি পরিবর্তনগুলো দেখছেন প্রথম দিন থেকে এখন? একটি বড় পরিবর্তন তো এটি যে এই যে কথা বলাটা সহ্য করতে পারতেন না, সমালোচনা, বাংলাদেশের রাজনৈতিক নেতা, এখন তারা কিন্তু একেবারে মুখোমুখি বসে একজন আরেকজন এটা সহ্য করছেন। এবং সরকারও আগে হয়তো এরকম একটি অনুষ্ঠান করবার আগে বহুবার ভাবা হয়েছে যে এই ধরনের অনুষ্ঠান করতে গিয়ে চ্যানেল না বিপদের মুখে পড়ে। এখন সেই তৃতীয় মাত্রার ধারাবাহিকতা বাংলাদেশের প্রতিটি চ্যানেলে, আপনি যদি রাত 10টা-11টার পর থেকে রাত 2টো পর্যন্ত, 3টে পর্যন্ত মানুষ রাত জেগে শুধু টক শো দেখছে, প্রতিটি চ্যানেলে হচ্ছে। এটি বড় পরিবর্তন আমি মনে করি। প্রচুর রিয়েলিটি শো হচ্ছে, যেগুলো বা এখন একেবারেই আসলে একটা আরেকটার অনুকরণে করতে গিয়ে ট্যালেন্ট হান্টের নামে আমি মনে করি এগুলো খুব একটা
কার্যকর ভূমিকা রাখছে বলে মনে হয় না। এবং এই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার একটি দুর্বলতার দিকে আমি বলছি যে শিশুদের ইনভলভ করে ফেলা হচ্ছে। এটি পশ্চিমবঙ্গের যে টেলিভিশন চ্যানেলগুলো আছে সেগুলো আছে, আমাদের ওখানকারও আছে। এতে করে এবং শিশুরা এই সব প্রতিযোগিতায় যে যদি সেটি ডান্সের শো হয় কিংবা গানের শো হয়, যে ধরনের গান তারা পরিবেশন করে, যে ধরনের নাচ তারা নাচে, এটি কোনো শিশুর উপযোগী না। আপনি আপনার সন্তানকে কিন্তু ওগুলো করতে দেবেন না, কিন্তু এগুলো কিন্তু টেলিভিশন চ্যানেলগুলো দেখাচ্ছে। আমি মনে করি এগুলো আবার ওই যে বললাম ঝামেলাটা হচ্ছে এন্টারটেনমেন্টের মতো। আপনি ভাষার কথা বলেছেন, নাটক একসময় বাংলাদেশে প্রচুর জনপ্রিয়, এবং নাটকের মধ্যে এখন যেভাবে আঞ্চলিকতা, হয়তো বিভিন্ন অঞ্চল, টেলিভিশন কিন্তু ভাষাও শেখাবে আপনাকে, পরিচ্ছন্ন শুদ্ধ ভাষা যেটি সমাজের সর্বত্র আপনি বলতে পারেন সেরকম একটা ভাষা শেখাবেন। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে হয়তো কোনো একটা নাটক আর একটি বিশেষ অঞ্চলের ভাষাই তিনি নাটক করে যাচ্ছেন, এবং সেগুলো মোটামুটি, বা ঘরে যে ভাষায় আমরা কথাবার্তা বলি যেগুলো আসলে মানুষকে শিক্ষিত করে তোলে না, এই কাজগুলো কিন্তু টেলিভিশন। আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনায় যাব সামান্য বিরতির পরে। আমাদের সাথে থাকুন।